বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে জানালে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন একেবারে নতুন অতিথি মোহাম্মদ তারিকুল হক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ চাকসুর সাবেক ভারপ্রাপ্ত সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি নেতা। আমার ডানে রয়েছেন ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা এবং আরও নানাবিধ ক্রিয়াকর্মের সঙ্গে তিনি যুক্ত। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার তারিকুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি 90-এর সেই ছাত্র আন্দোলনের নেতা, চাকসুতে ছিলেন, খানিকটা সময়ের জন্য চাকসুর ভারপ্রাপ্ত সহসভাপতির ভিপির দায়িত্ব পালন করেছেন। সেই সময়কার রাজনীতি, মানে সেই সময় বাংলাদেশের ছাত্র রাজনীতির যে গৌরবময় অধ্যায় 60-এর দশক, 70 দশক, 80 বা 90 পর্যন্ত বলা যেতে পারে, সেই ছাত্র রাজনীতি এখন অনুপস্থিত এবং সামগ্রিকভাবে আমরা যদি গোটা রাজনীতিটাই দেখি, রাজনীতির একটা অবক্ষয় ছেয়ে আছে সর্বত্র রাজনীতির। কারণ কি বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। তৃতীয় মাত্রায় আজকের এই অনুষ্ঠানটিতে আমাকে আলোচক হিসেবে সুযোগ দেওয়ার জন্য জিল্লুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিক হিসেবে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। আমার এই সময় যুব রাজনীতির যে পরিচয় করিয়ে দেওয়া হলো, আমার রাজনীতির বিচরণ ক্ষেত্র কুমিল্লা শহরের মহানগরীর, দল মত নির্বিশেষে সব দলের সব মতের মানুষদের শুভেচ্ছা জানাই। এই সুযোগে আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোবারকবাদ জানাই। আমার পরিচয় করিয়ে দেওয়ার প্রথমেই আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে 90-এর ছাত্র আন্দোলনের রাজনীতির কর্মী হিসেবে, এবং সেই সময় ছাত্র রাজনীতির সাথে আজকের ছাত্র রাজনীতির একটি তুলনামূলক আলোচনা হয়তো আমি করার চেষ্টা করব। আজকে আমি বলেছি, কিন্তু সামগ্রিক রাজনীতি নিয়ে আজকের মূল্যায়নের ক্ষেত্রে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার আজকে এখানে আলোচনায় আসাতে দুটো বিষয়, খুব কাকতালীয়ভাবে দুটো বিষয় ঘটেছে। একটি হচ্ছে আমার সাথে যে আলোচনায় আসছেন ওনার বাড়ি সিলেট। আমি যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হতে যাই, ভর্তি হয়ে শাহজালাল হলে ঢুকছি, আমি একেবারেই অল্প বয়স, আমরা তখন অল্প বয়সী, লেখাপড়া হতো, 16-17 বছর বয়স। সেদিন শাহজালাল হলের দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, সিলেট এবং কুমিল্লার মারামারি। আমি তার মাঝখানে পড়েছি এবং এটা একটা কাকতালীয় ঘটনা। এরকম বড় বড় দা, আমাদের সেটা ইউনিভার্সিটি কিরিচ বলতো, বড় বড় কিরিচ, আমাকে একজন খাপ করে ধরলো, এই বাড়ি কই তোমার? আমি তো আমার বাড়ি কুমিল্লা বললাম। ঘটনাক্রমে যারা আমাকে ধরেছিল তাদের বাড়ি কুমিল্লা, যদি সিলেট হতো তাহলে আজকে এখানে আমি নাও থাকতে পারতাম। পরবর্তীতে এই আঞ্চলিক মারামারিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা সিলেটের আমার উদ্যোগেই পরবর্তীতে অনেক সময় লেগেছে, কিন্তু এই আঞ্চলিকতাটুকু আমি দূর করার চেষ্টা করেছি এবং আমি অনেকাংশেই সফল হয়েছি। আজকে যখন এই তৃতীয় মাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমি আলোচনা করছি, আমার পরিচয় করিয়ে দেওয়া হলো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি অশান্ত। আজকের নিউজ, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হল এবং আব্দুর রব হল থেকে শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিম্মা থেকে অনেক পেট্রোল বোমা, ককটেল সহ এগুলো উদ্ধার করা হয়েছে। দুটো বিষয় আসলে কোইন্সিডেন্স। 90 বাংলাদেশে একটি আশ্চর্যজনক সময়। স্বাধীনতা উত্তর 1975-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর 90 পর্যন্ত দেশে যে ধারার রাজনীতি চলছিল, মানুষ এক ধরনের দিকশূন্যপুর, অচিন যাত্রা, কি হবে জানে না। সেই সময়টিতে সারা বাংলাদেশের ছাত্র যুব সমাজ দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর, এরশাদ সরকারের পতনের পর, স্বৈরাচারের পতনের পর এদেশের সাধারণ মানুষ আমোদিত হয়েছিল যে এইবার এদেশে কিছু ঘটতে যাচ্ছে নতুন করে, এবং সে ধরনের রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও আমরা সেই সময়টিতে সদিচ্ছা দেখতে পেয়েছি। এই প্রথমবার, এর আগের প্রতিটি দল সম্পর্কেই অন্য দলগুলির প্রশ্ন থাকার সুযোগ ছিল, যে বা যারা ওই সময়গুলিতে রাজনীতি
নিয়ন্ত্রণ করেছে, সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে অন্য প্রতিপক্ষ দলগুলির অনেক ধরনের প্রশ্ন ছিল। 90-তে এসে একটা কমন কনসেনসাস তৈরি হলো যে আমরা দেশটাকে এবার সবাই মিলে ভালোভাবে চালাবো, 3 জোটের রূপরেখার ভিত্তিতে সামগ্রিকভাবে রাজনীতি পরিচালিত হবে। এবং তখন কিছু কমন কমিটমেন্ট ছিল, যেমন বিচার বিভাগের পৃথকীকরণ হবে, রেডিও টিভির স্বায়ত্তশাসন দেওয়া হবে, 74-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে। এই ধরনের কিছু কিন্তু কমন কমিটমেন্ট ছিল। 91-এ বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় আসার পরে আরেকটাও অঙ্গীকার ছিল যে সন্ত্রাসী বা দালাল রাজনীতিক এদেরকে কেউ নিজেদের দলে প্রশ্রয় দেবে না। হ্যাঁ, আমি ওই জায়গাটাতে আসছি। কাউকে আমরা কনসিভ করব না। আপনাকে এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই, সেই সময়ে জিল্লু ভাইয়ের মাধ্যমে আলোচনাটা আপনি খুব এই পর্যায়ে দীর্ঘ করেন না, কারণ ওনার কাছে সেই সময়টিতে আমি একটি বিষয় বলে আমি ছেড়ে দেব, যে জিল্লু ভাইয়ের মাধ্যমে আমি দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রজন্মের মানুষ হলে অবশ্যই মনে থাকার কথা। আজকের বিএনপির নেতা এম কে আনোয়ার গণদুশমন তালিকার ওনার নামটি ছিল 1 নম্বরে, এবং ওই সময় এই গণদুশমন তালিকাটি করেছিল সর্বদলীয় ছাত্রঐক্য। পদাধিকার বলে তখন তার প্রথম সইটি ছিল আমানুল্লাহ আমান, ওই সময় ডাকসুর ভিপি। তারপরে দ্বিতীয় সই ছিল হচ্ছে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল হাবিবুর রহমান হাবিব। এই এম কে আনোয়ার 32 নম্বরে শেখ হাসিনার, সেই সময় শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীও নন, শেখ হাসিনার বাসায় গিয়েছিলেন 32 নম্বরের বাসায় আওয়ামী লীগে যোগদান করার জন্য। এবং পত্রিকায় এইরকমভাবে ছবিটি এসেছিল যে নেত্রী ওনার সাথে এমনকি দেখাও করেননি। পরের দিন এম কে আনোয়ার সাহেব সে সময় খালেদা জিয়ার বাসায় গেলেন এবং বিএনপিতে ওনাকে গ্রহণ করা হলো। ওই গণদুশমন তালিকার 27 জনকে 91-এর নির্বাচনে নমিনেট করলো বিএনপি। তো অর্জনটা যখন আমরা অর্জন মানে সামগ্রিকভাবে পুরো দেশ যেই অর্জনটা নিল, 91-এ এসে বিএনপির সেই সময় রাজনৈতিক পদক্ষেপের কারণে আমাদের সেই স্বপ্নগুলি মিলিয়ে গেল। পরবর্তীতে তার ধারাবাহিকতায় ধীরে ধীরে রাজনীতিতে আসলে অবক্ষয়ী হয়েছে। ওই যে বাঁধে একটা ছোট্ট ছিদ্র, ওই সময়টায় যদি বন্ধ করা না যায়, পরবর্তীতে বাঁধটা আসলে তলিয়ে যায়। এবং রাজনীতির ওই যে বললেন যে 90-এর ওই সময়ের মানুষের আদর্শিক চেতনা, আজকে আর মানুষ ওইভাবে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি যারা করে সেই ধরনের চেতনাটি লালন করে না, ধারণ করতে পারে না। এই কাজটা আমি বলবো যে 91-এ ভেঙে দেওয়া হয়েছে। আমানুল্লাহ আমানরা তখন ডাকসুর ভিপি, ওই সময়টা আমার মনে আছে, আমি তখন খুব সক্রিয় ছাত্র রাজনীতি করি। আমানুল্লাহ আমান ডাকসুর ভিপি হওয়ার কথা ছিল না। বিএনপিতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় নেতা ছিল দুদু এবং রিপনকে বাদ দিয়ে তখন আমান খোকনকে আনা হলো। পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি কেন আমানকে আনা হয়েছে। 91-এর নির্বাচনের পরে সংসদে এম কে আনোয়ারের পক্ষে এই আমানুল্লাহ আমান, যে গণদুশমন তালিকাতে প্রথম সইটি তার, সে 91-এর পার্লামেন্টে এই এম কে আনোয়ারের পক্ষে 1 ঘন্টা অ্যাডভোকেসি করেছেন। তো এই আমানুল্লাহ আমানকে দিয়ে কাজটা করানো যাবে, সেজন্যই খালেদা জিয়া সেদিন দুদু রিপনকে নমিনেশন না দিয়ে নমিনেশন দিছিল আসলে আমানুল্লাহ আমান এবং খায়রুল কবির খোকনকে। এভাবেই বাংলাদেশের মানুষের স্বপ্ন সাতকে বারবার চূর্ণ করে দেওয়া হয়েছে। আমি তো পুরো দায়টা আজকে যে অবক্ষয় রাজনীতি বা ছাত্র রাজনীতির আপনি পুরো বিএনপির উপরে চাপাচ্ছেন। বিএনপির উপর চাপাচ্ছি যে আমি একটা কথা বললাম যে অবক্ষয় একবার শুরু হলে এটিকে থামানো, আবার নতুন ধরনের একটি বিপ্লব সাধিত হওয়ার আগ পর্যন্ত আসলে অবক্ষয় চলতেই থাকে। তবে আমি মানুষ হিসাবে খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যে অবক্ষয়টি মোটামুটিভাবে অপটিমাম লেভেলে গিয়ে পৌঁছেছে, আর যাওয়ার জায়গা নেই। সেই বিপ্লবটা করবে কে? যে বিপ্লবের জন্য সাধারণ মানুষ করবে, সাধারণ মানুষই করতে হবে। কার বিরুদ্ধে বিপ্লব করবে? এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। এস্টাবলিশমেন্ট বলতে শুধু সরকার, প্রচলিত ধারণা অবক্ষয়ের বিরুদ্ধে। আসবো আপনার কাছে, ইঞ্জিনিয়ার সৈয়দ মনসুর আলী। ধন্যবাদ বিঞ্জু সাহেব। আমার ছোট ভাই কুমিল্লা থেকে এসছেন, তাকে স্বাগতম। আমার এলাকাবাসীকে এবং বিশ্বের যেখানেই
এই আমাদের আজকের এই আলোচনা দেখছেন। সবাইকে ধন্যবাদ এবং আগাম ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে আমরা শুরু হয়েছিল প্রশ্নটা ছাত্র রাজনীতি এবং বর্তমান রাজনীতির অবক্ষয় নিয়ে, রাজনীতি ধীরে ধীরে হ্যাঁ গত 20 অবক্ষয় নিয়ে। বছরে তো এটা একটু ভাই একটু যেভাবে এসছে তার ধারাবাহিকতায় প্রথমে উনাকে বলি, আজকে আমার মধ্যে আর আপনার মধ্যে মারামারি হবে না ইনশাআল্লাহ, আঞ্চলিকতা আসবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আসলে এই ছাত্র রাজনীতি বলেন আর দেশীয় রাজনীতি বলেন, রাজনীতিও কিন্তু একটা চর্চা, এটাও কিন্তু একটা ক্রমশ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এখন আমাদের এই যে রাজনীতিতে স্টেবিলিটি আসবে, রাজনীতিক তৈরি হবেন, তার জন্য ইনস্টিটিউশনাল ট্রেনিং, যেটা আগে আমাদের এই যে ডাকসু বললেন বা চিটাগং ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি কলেজগুলোতে যেগুলা সংসদ ছিল, বিগত অনেক দিন থেকে সেই সংসদ নেই। সংসদ হলো একটা প্রাতিষ্ঠানিক রূপ, সেখান থেকে কিন্তু দস্তুমতো রাজনীতির কালচার হতো, সেই কালচার থেকে কিন্তু বেরিয়ে আসতো, সবাই কিন্তু বিক্রি হতে নেই পারত। মানে তো একটা কথা তো বলাই যেতে পারে যে কোনো নির্বাচিত মানে যাদেরকে Right. নির্বাচিত I mean গণতান্ত্রিক নির্বাচিত। সরকার হিসেবে বা তথাকথিত গণতান্ত্রিক সরকার, কারো আমলে কোনো ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন তো হয় না। নেই, যে কয়টি নির্বাচন হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে, 73 নির্বাচন তো শেষ পর্যন্ত হয়নি। আমি মনে করি বাকি সব নির্বাচন হয়েছে সামরিক শাসকদের আমলে বা সামরিক শাসক পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক রাজনীতির চেষ্টা করেছেন তাদের আমলে। এক্স্যাক্টলি, আই মিন টু সে দ্যাট। তো এই না হওয়ার কারণে দীর্ঘদিন থেকে এই অনুপস্থিতির কারণে কিন্তু এইটা একটা ভারসাম্যহীন সিচুয়েশনে আমাদের চলে আসছে। এবং তারই ধারাবাহিকতায় দেখেন উনি বারে বারে 75 থেকে 91 পর্যন্ত এই পিরিয়ডটাকে যেভাবে অ্যামালগামেটেড করে ফেললেন, এখানে আমি দ্বিমত পোষণ করি। আমাদের 75-এর পট পরিবর্তনের পরে আমাদের সুদিন কিন্তু এসছিল, সেই আমরা একদলীয় শাসন থেকে, এই দুর্ভিক্ষ থেকে, এই হানাহানি থেকে এবং আমাদের এই যে সমস্ত জনগণের বিরাগভাজন থেকে আমরা কিন্তু বাইর হয়ে এসেছিলাম। আমাদের একজন নেতা এসেছিলেন, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠা করেছেন। সেখানে আজকে যে আমরা গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের যে এত বড় আশা ভরসা, হুইচ ইজ দ্য লার্জেস্ট সেক্টর ইন বাংলাদেশ ফর এক্সপোর্ট অ্যান্ড ইনকামিং দি ফরেন রেমিটেন্স, and at the same time it is not only the largest in Bangladesh, world context কিন্তু আজকে বাংলাদেশের এই গার্মেন্টস কিন্তু সাংঘাতিকভাবে একটা স্থান দখল করে নিচ্ছে। এখন বিভিন্ন কারণে হয়তো আমাদের একটু ওঠানামা হচ্ছে, এটার সাথেও কিন্তু আমাদের স্থানীয় রাজনীতিও কিন্তু জড়িত আছে। সেদিকে গেলাম না, না গিয়েও আমরা আমাদের বিজনেস, আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আমাদের ইন্ডেন্ডিং বিজনেস, আমাদের বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক, পার্টিকুলারলি আমাদের মিডল ইস্টের সাথে যা সম্পর্কহীনতা ছিল, বিমুখ ছিলাম, আমরা একমাত্র চিনতাম রাশিয়াকে, আর কারোর সাথে তেমন কোনো ভালো সম্পর্ক আমাদের ছিল না। এটা কিন্তু 75-এর পরেই আমাদের স্টার্ট হলো। দুর্ভাগ্যবশত আমাদের একটা কিছুদিন পরেই এটা একটা আবার স্থবিরতায় এসে গেল, সেই আমাদের স্বৈরশাসক এরশাদ সাহেবের আমল চলে আসলো। এবং সেখান থেকে আপনি বলতে পারেন এরশাদ সাহেবের আমল যখন আসলো, এই স্বৈরশাসক থেকে শুরু করে 91 পর্যন্ত যদি আপনি বলেন, আমি আপনার সাথে একমত হব। তখন কিন্তু চারদিকে আপনার দুর্নীতি এবং বিভিন্ন ধরনের হয়তো উন্নয়ন হয়েছে, বাট ইন এক্সচেঞ্জ অফ দ্যাট আমরা যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত হয়েছি, জাতি যেভাবে তার দুর্নীতি কি তখন বেশি হয়েছে না এই আমি আসছি বর্তমান দুর্নীতির কথা বলবো, 90-এর পরে বেশি হয়েছে? 90-এর পরে যে হয়নি আমি কখনো অস্বীকার করব না। তো তখন থেকে হয়েছে, হওয়ার পরে যেটুকু হলো আমরা কিন্তু তখন তার বিরুদ্ধে সোচ্চার হলাম। এই যে আমানুল্লাহ আমান বললেন, অমুক বললেন, তমুক বললেন, এর আগেও কিন্তু আমাদের এখানে কিন্তু আপনি যেটা বললেন কমিটমেন্ট ছিল, যেমন আমাদের 91-এ একটা কমিটমেন্ট ছিল, বিচার বিভাগ আলাদা করব, সন্ত্রাস দমন করব, উন্নয়নের কাজ করব, দেশকে গড়ব। কিন্তু তার আগেও কিন্তু আমাদের কাছে 86 এসেছিল। 86-এ কিন্তু আমরা সেই আমাদের একাত্মতা অথবা কমিটমেন্টটা রাখতে পারিনি, সেখানে ব্রিচ করেছি। এবং সেই ব্রিচের জন্য কে দায়ী সেটা কিন্তু সকলেই জানে, আমি নাম উচ্চারণ করলাম না, আমার ভাই তরিক ভালো করেই বুঝে নিবে সেটা। তো এইভাবে কিন্তু আমাদের এইভাবে ক্রমবর্ধমানভাবে কিন্তু আমাদের এই জিনিসটা চলে এসছে। 91-এ যেটা হলো একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেটা লড়াইয়ে উনি যে বললো 3 দলীয় জোটে হয়েছে, হওয়ার পরে যা হবার তাই হয়েছে, নির্বাচন হয়েছে, বিএনপি এসছে ক্ষমতায়। বিএনপি এসে 91-এ যে খুব একটা খারাপ কাজ করছে, নো,
দিস 91 টু আপনার 96 বিএনপি ভালোই চালিয়েছে দেশ, খারাপ চালায়নি। কিন্তু তারপরে ওনার অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক অঙ্গীকার থেকে একটা বিচ্যুতিও ঘটেছে বিএনপি। রাজনৈতিক অঙ্গীকার এখন যাদেরকে ব্যাপার দলে হলো কি, নেওয়ার কথা রাজনৈতিক ছিল না। অঙ্গীকার বাংলাদেশে এটা সব দলেই, যেমন আপনি যেটা বললো আমাদের আপনি অবশ্যই এম কে 86 আনোয়ার একটা হোসেন উদাহরণ- সম্বন্ধে, 86 এম কে একটা আনোয়ার উদাহরণ সম্বন্ধে দিয়েছেন। যেটা বললো, এখন খমদ আলমগীর আমাদের বিরাট নেতা, আমাদের ওনার কনটেক্সটে যদি যাই, উনি পিএইচডি পেল কি করে? সেই তুষারমোদী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, উনি সেই হালকাটা কর্মসূচির উপর বেস করে উনি পিএইচডি নিয়ে এখন উনি কোথায়? সুতরাং দল পরিবর্তন করা, আমি যেটা বলছিলাম, আমার আলোচনার প্রধান বিষয় যেটা ছিল যে এর আগের প্রত্যেকের শাসন নিয়ে প্রত্যেকেরই ধরেন প্রশ্ন করার সুযোগ ছিল। এই প্রথমবারের মতো আমরা সব ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত এসেছিলাম। এম কে আনোয়ারের নামটা কিন্তু শুধু আওয়ামী লীগের দেওয়া নয়, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এম কে আনোয়ার গণদুশমন তালিকায় 1 নম্বর নাম। আমি এটা এই জন্য বললাম যে নামটা বলতে হয়েছে আমাকে এই জন্য, না না, আমি ব্যক্তিগতভাবে না মানার আমি না মানা I consider that as a replication এম কে আনোয়ার 1 নম্বর গণদুশমনের তালিকায় 1 নম্বর, আমাদের অনেক সই নেতা হচ্ছে আছে। আমানুল্লাহ আমান। শুনেন ভাই, পদাধিকার বলে 1 কারণ নম্বর সইটি আমানুল্লাহ আমান। এই দেশে আপনার ওই না, আবার এখন তো সেই 75 এর আগে তো অন্য এম কোনো কে দল আনোয়ারের ছিল না। এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনাদের অভিযোগ ছিল যে তিনি তৎকালীন স্বৈর সরকারকে সহায়তা দিয়েছেন, তিনি Right. সচিব ছিলেন। Right, সচিব হিসেবে। হ্যাঁ, কিন্তু সেটা তো তার সেই স্বৈর শাসক তো এখন আবার আপনাদের সঙ্গে। দাপ্তরিক কাজ চালাইছে, দাপ্তরিকভাবে হি ওয়াজ বাউন্ড, হি ওয়াজ অব্লিগেটেড টু ডু ইট। এখন এই জন্য গণদুষ্কর্ম আমি উপাধি দিলাম। এখন আপনিও তো আসলে এম কে আনোয়ারের পক্ষে অ্যাডভোকেসি কারণ করছেন, আপনার স্বাধীনতা- অব্লিগেটেড উনি দাপ্তরিক কাজ চালাইতে। না, এই আমাদের- বিষয়টি কি তদানীন্তন দলগুলির প্রধানরা জানতেন না? এম কে আনোয়ারের নামটা গণদুশমন তালিকায় 1 নম্বর নাম হিসেবে এস্টাবলিশ। এইভাবে উত্তর না দিয়ে আমাকে বলতে দেন, ঠিক আছে, আমাদের কি এই দেশে পাকিস্তান এবং থেকে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করলাম, স্বাধীনতা যুদ্ধ করার সময় কি আমাদের প্রশাসনের লোকজন ছিল না? এই আর্মি ছিল না? এই দেশে আর্মি পুলিশ ছিল না? আমাদের এই সচিবরা ছিল না? এরা কি সবাই গণদুশমন হয়ে গেল? সবাই কি তখন এই জিহুদুর বলে নাই? All the DC and all the SP, everybody was bound to obey their instructions. That was under compulsion. But মনে মনে তারা হয়তো ঘৃণা করছে, সেটা মনের দিক থেকে ডেফিনেটলি, বিকজ সকল মানুষের যদি সেই ঐক্যমত না থাকতো, দ্যাট ইজ মরাল সাপোর্ট যদি না থাকতো, তাহলে কি আমাদের স্বাধীনতা যদি এইভাবে হয়ে যেত? সমস্ত বাংলাদেশি মানুষ, সমস্ত এই 7.5 কোটি মানুষ, আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, উনি শেষ করে আমাকে শেষ করতে দেন। সমস্ত এই বাংলাদেশের মানুষ এক বাক্যে তখন আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন দিয়েছে। সমর্থন দিলে এই যে মরাল সাপোর্ট সাংঘাতিক একটা জিনিস। আপনি মরালি যদি স্ট্রং না থাকেন, তাহলে ফিজিক্যালি কোনোদিন কাজ করতে কিন্তু ইজি হবেন না, এত তাড়াতাড়ি আপনি সাকসেস আনতে পারবেন না। এই জন্য মরাল সাপোর্ট, আপনি যতই বলেন ইন্ডিয়া আমাদের স্বাধীনতা নিয়ে এসছে ইত্যাদি ইত্যাদি, যদি এই দেশের ভিতরে যে মানুষগুলো ছিল, এই জন্য আমি বলি সবাই আমরা ফ্রিডম ফাইটার। এমন কোনো গোষ্ঠীকে আলাদা করার কোনো প্রয়োজন নাই, কারণ এইখানে ভিতরে যারা ছিল বরং দে আর ইন মোর রিস্ক, বিকজ তাদের ঘরবাড়ি পুরানো হচ্ছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গ্রামে গিয়ে লোকজনের সাথে, যারা কোনোদিন জীবনে আপনার এয়ার কন্ডিশন রুম ছাড়া ঘুমায়নি, তারাও কিন্তু আপনার ঘুমাইতে হয়েছে সেই খড়ের উপরে। এইভাবে এক্সাম্পল আছে। সুতরাং এটাকে এই যে শ্রেণীবিন্যাস করে অমুক মুক্তিযোদ্ধা আর তমুক মুক্তিযোদ্ধা নয়, আমরা সপক্ষের আমরা বিপক্ষের, এইসব জিনিসও কিন্তু এখন কারণে আমাদের মধ্যে যে পার্টিজান যেটা আসতেছে, দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন ফর আস। আমি একটা উদাহরণ দিতে পারি, আলজেরিয়ার কথা। আমরা সবাই জানি আলজেরিয়া কিন্তু মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন হয়েছে। তো একজন কূটনীতিকের কথা আমি বলছি, তো উনি একজন আলজেরিয়ানকে জিজ্ঞেস করলাম, তারই একটা লিখা, কিন্তু একজন কূটনীতিকের মানে লিখা থেকে আমি উদ্ধৃতিটা দিচ্ছি। তো আলজেরিয়াতে উনি ছিলেন, বাংলাদেশি। তো উনি বললো, আই ওয়ান্ট টু সি এ ফ্রিডম ফাইটার। বলে, ফ্রিডম ফাইটার তুমি কি দেখবা? ইট ওয়াজ দ্য ডিমান্ড অফ দি টাইম। বলে, না, আমি দেখতে চাই দ্যাট ভেরি পার্টিকুলার পার্সন। তখন তার শার্টটা খুলে দেখালো, এই যাও, দিস ইজ ফ্রিডম ফাইটিং। তাকে যে টর্চার করা হয়েছে, তার পিঠের মধ্যে দাগগুলো বিদ্যমান। সে কিন্তু এগুলো নিয়ে আর উচ্চবাচ্য করতেছে না, হি ইজ নাও সাইলেন্ট, হি ইজ ওয়ার্কিং নর্মালি। কিন্তু আমরা যে এই যে মুক্তিযুদ্ধের প্রজন্ম, অমুক তমুক, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখানেও আমাদের আঘাত করছে। ডেফিনেটলি যারা মুক্তিযুদ্ধ সরাসরি করছে ওই সালে, আজকে কি হচ্ছে, 4 জন না 5 জন সচিব, এটা কি ক্যান ইউ ইমাজিন? 5 জন সচিব, এবং সবাই যদি অ্যানালাইসিস করি, দে আর অল প্রো আওয়ামী লীগের লোক। তারা এই 4 জন বোধ হয়, 4 জন সচিব, 5 জন সচিব, তারা কিন্তু ফলস মুক্তিযোদ্ধা। তো মরালিটি কোথায়? প্রশাসন কোথায়? আমি কি বলবো? হ্যাঁ, না উনি প্রশ্ন করুক। এই যে অবস্থার মধ্যে তারপরে আপনার ধরেন
বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে, আপনার যদি গণতন্ত্র বলেন, আমরা তো গণতন্ত্র চাই, এবং ইট ইজ ডেফিনেটলি, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলছি। বর্তমানের প্রসঙ্গে পরে আসছি, আমি আসছি আপনার কাছে। আচ্ছা। আপনি এখানে কিছু এমন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলি নিয়ে কথা বলতে কষ্ট হবে, মানে বলেন, বলতে পারবেন না কেন? জায়গায় স্পর্শ করে ফেলবে। আমি আপনাকে বা ধরেন আপনার বাবাকে স্ল্যাপ করলাম, করলেন 2 বছর আগে 3 বছর আগে, মারলাম, পিটাইলাম। আমি খুব ভালো গলফ খেলি, অথবা ভালো টেনিস খেলি, আপনি দর্শক, আপনি দেখলেন যে আমি জিতে গেলাম, আমি চ্যাম্পিয়ন হলাম, ভালো খেলেই আমি জিতলাম। আপনি কি কখনো ক্ল্যাপ করতে পারবেন? আপনি পারবেন না, অন্য দর্শকরা পারবে হয়তো, আপনি হাততালি দিতে পারবেন না। আপনার বাবাকে আমি পিটাইছি। 1971 সালে যে জাতিটাকে রেপ করে দিছে যারা, এই পাকিস্তানিদেরকে বাংলাদেশে খেলার মাঠে চুম্বন করার প্রতিযোগিতাও হয়। দেয়ার ইজ এ ক্লাস। আপনি যে কথা বলতেছেন যে মুক্তিযুদ্ধের কথা, যে মুক্তিযোদ্ধারা সবাই, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আর যারা বিরোধিতা করেছি, আমি আসতেছি, আপনি বললেন আপনার সময় জবাব। যারা ক্লাসিফাইড তাদের প্রশ্নে আমি আসছি। ক্লাসিফাইড নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা ক্লাসিফাইড তাদের নিয়েও আমি বলবো, কথা বলবো। আমার বক্তব্য হচ্ছে যে আমার, আপনি নন ক্লাসিফাইডদের সম্বন্ধে বলেন, ক্লাসিফাইডদের সম্বন্ধে আমার কোনো বক্তব্য পক্ষে এবং বিপক্ষে বলেছি। ক্লাসিফাইড জায়গায় আমি আসবো। ক্লাসিফাইডদের সম্পর্কে আপনাদের মূল্যায়ন, আপনারা ইনিয়ে বিনিয়ে ট্রান্সপারেন্ট হতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, স্বচ্ছ বিচার প্রক্রিয়া হইতে হবে, মানে বহু রকমের কিচ্ছা কাহিনী বলেন। আমি স্পষ্ট একটা প্রশ্ন করতে চাই যে আইনের ফাঁক ফোকর দরকার হলে বন্ধ করে হলেও, অন্যায় করে হলেও, যে আইনে অনেক জায়গায় এখন এই মুহূর্তে 40 বছর পরে কভার করা যাচ্ছে না, তারপরে আপনি গোলাম আজমের ফাঁসি চান কিনা? তারপরে আপনি মতিউর রহমান নিজামের ফাঁসি চান কিনা? হু স্টপড ইট? না, আপনাদের কিন্তু বলছে যে আপনাদের, তাহলে এই কথাটি বলার অর্থ কি? এই যারা ক্লাসিফাইড, এই 8 জন 10 জন সম্পর্কেও তো ভাই এই ব্যাপারে প্রশ্ন আসছে কেন? আপনি নেতা প্রশ্ন করেন, আপনাকে বাধা দিচ্ছে কেউ? আপনার নেতা-নেত্রীরা বলছে যে বিচার প্রক্রিয়া নাকি স্বচ্ছ হচ্ছে না। সেটা ডিফারেন্ট ইস্যু। আব্দুল কাদের মোল্লার ফাঁসিও কেটে আপনি চান কিনা? দিস ইজ ডিফারেন্ট ইস্যু। এই ফাঁসিটা নিয়ে বিএনপি আমি চাই কি চাই না, দিস ইজ ডিফারেন্ট ইস্যু। আমি বলছি আপনি তাহলে আমি চাই না কেন? তাহলে আমার একটা জায়গা দহনের জায়গা আছে, করেন না কেন? তাহলে হোয়াট ইজ ইওর উইকনেস? আমার কোনো উইকনেস নাই। তাহলে এক্সিকিউট করেন না কেন? এক্সিকিউট করি না মানে সেটা না, আমি বলতেছি না সেটা হবে না কেন? আপনি এক্সিকিউট করছেন না। এক্সিকিউট করি নাই বলতে যে আর গোলাম আজমের ব্যাপারে তো ফাঁসির প্রশ্ন উঠে না, অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে, লাইফ লং। আমি বলতে আপনি চান কিনা? আমার জাতির চাওয়া ছিল সেটা। আপনি তো আমাকে ব্যক্তিগতভাবে এই প্রশ্ন করলে লাভ হবে না। আপনি যে দলটি করেন, দিস ইজ মাই পার্সোনাল কনসেপ্ট। হ্যাঁ ঠিক আছে, আপনি যে দলটি বিলং করেন সেই দলের নেতৃবৃন্দ ইনিয়ে বিনিয়ে বলতে চান বিচারটি আন্তর্জাতিক মানের হতে হবে, স্বচ্ছ হতে হবে, অ্যাজ ইফ মানে এই লোকগুলির, আমি তো বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলির এরকম ভাবে বলা উচিত বিচার যাই হোক তাদের হাসি করে গেলে বাংলাদেশের আমি ধারণ করি ওই ধরনের চেতনা। তাহলে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে মানুষ? না না, সেটা তো আপনাকে আরো যারা এখানে আছে তারা সবাই বিপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের। দিস ইজ দ্য থিং আই সে, দিস ইজ এ রং কনসেপ্ট, এবং এইগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। যদি আপনি জাতিকে এক করতে চান, জাতিকে যদি আপনি রাজাকার এবং মুক্তিযোদ্ধা এক, কি মুশকিলের কথা। আমি একটু আগে আপনাকে বলছি এক বলতে আপনি কি বোঝান? রাজাকার এবং মুক্তিযোদ্ধা এক করতে হবে? আমি আপনাকে কিন্তু বলছি ওই জায়গায় হলে আমাদের আপত্তি আছে। ক্লাসিফাইড গুলিকে ফাঁসি দেওয়ার সময় আপনার দলীয় অবস্থানটি ক্লাসিফাইড শব্দটা হলো দোজ হু আর এয়ারমার্কড। হ্যাঁ, যারা আমাদের, আমি সেটাই বলছি, যারা ক্লাসিফাইড তাদের বিষয়ে আপনাদের দলীয় সিদ্ধান্তটি স্বচ্ছ নয়। আপনি এতদিন পরে অনেক ভালো জায়গায় নিতে পারতেন, আগে করলেন না কেন? শুনেন, আপনি 96 এ ছিলেন না? আমি 96 ছিলেন না ক্ষমতায়? 96 এ জনমতটি তৈরি হয়েছে, আমরা করতে 96 এ পারলেন না কেন? আমি 96 এ ক্ষমতায় ছিলাম, আমি কিন্তু জাতির জনকের হত্যার বিচারটি করে যেতে পারি। 86 এ কেন হাত মিলালেন? 86 এ কার সাথে হাত মিলিয়েছি? জামাতের সাথে হাত মিলান নাই? নো। কি হয়েছে বলি এবার আমাকে, আমাকে জাস্ট 5টা মিনিট, এখন নো বললে তো হবে না, তখন আপনি অনেক ছোট ছিলেন। 5টা মিনিট বলতে দেন আমাকে, আনইন্টারাপ্টেড 5টা মিনিট আমাকে বলতে দেন। কি হয়েছিল? বদরুল হায়দার চৌধুরীকে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য বলা হয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ থেকে নমিনেট করছে। আওয়ামী লীগ জামাতের সবগুলি ভোট পাইলেও কি রাষ্ট্রপতি হতো? বিচারপতি বদরুল হায়দার চৌধুরী কি হতেন? যে জামাতের সবগুলি ভোট যদি বদরুল হায়দার চৌধুরীকে দিতে, হতেন না। এখন হয়েছে কি, বড় মানুষকে, ডাক্তার কামাল হোসেনকে এক জায়গায় নিয়োগ দিয়ে তাকে ডিকটেট করা যায় না। বদরুল হায়দার চৌধুরীকে আওয়ামী লীগ নমিনেট করেছে। বদরুল হায়দার চৌধুরী এবার জনগণের হাঁটা শুরু করছে ভোটের জন্য। উনি তো রাজনীতির মানুষ না, যাইতে যাইতে হাঁটতে হাঁটতে গোলাম আজম পর্যন্ত চলে গেছে, মাইট বি। এটার অর্থ আওয়ামী লীগের সাথে সখ্য নয়। আওয়ামী লীগের সাথে সখ্য হলে একটাও যে ফাঁসি দিছি,
আওয়ামী লীগের সাথে যদি সখ্যই হতে ফাঁসি দিলাম কেন? আমরা ওদেরকে কিন্তু ফাঁসি দেব না। আপনি বললেন যে আপনার ইয়ের কথা, সচিবদের কথা, 5 জন সচিবের কথা। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার দল কি করলেন কি ভাবলেন এটা আমার জানার দরকার নেই। আমার বাসায় কাজের বুয়াটি চুরি করে ফ্রিজ থেকে খেয়ে ফেলে কিনা এটা হয়তো একটু পাহারা দিয়ে রাখতে হয়। ড্রাইভার গাড়ির তেল চুরি করে কিনা একটু পাহারা দিয়ে রাখতে হয়। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদেরকে 2 বছরের সিনিয়রিটি দেবে, ইটস এ পলিটিক্যাল ডিসিশন। ওয়েদার ইট ইজ রাইট অর রং ওই আলোচনায় আমি যাব না। আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমি মুক্তিযোদ্ধাদেরকে 2 বছরের জন্য সিনিয়রিটি দেব। একজন সেক্রেটারি চুরি করে সার্টিফিকেট নেবে, তাকে শুধু স্যাক করলে হবে না, তাকে ফৌজদারি মামলার আওতায় আনতে হবে। ইট ইজ মাই বিলিভ। এই সচিব, যে একটা সচিব, সে চুরি করেছে, এটা ফ্রিজের থেকে কাজের বুয়া যে কাজটি করেছে চুরি করে, সেই কাজটি সে করেছে। এবং আমি এই চুরি এক জিনিস নয়, এর চেয়ে জঘন্য চুরি। আমি বলতেছি একটা সচিবকে, একটা সচিবকে আমার বাসায় যদি বসিয়ে দিয়ে যায়, তাকে তো আমি পাহারায় দিয়ে যাই। আমি সে কথাই বলছি, ফৌজদারি আইনের আওতায় আনা উচিত। একজন সচিবকে আমার বাসার ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেলে কিন্তু আমি বাইরে কোথাও গেলে আমি কিন্তু অরিড ফিল করি না যে আমার বাসায় সে চুরি করে ফেলবে। আপনি কি এটা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে পুরস্কৃত করার জন্য 2 বছরের সিনিয়রিটি দিয়েছে, এই সচিবদেরকে বলছে তোমরা জাল সার্টিফিকেট প্রডিউস করে 2 বছরের এই সুযোগ নাও? উনি বলবেন ক্যান ইট বি? এটা কেউ বলে নাই, এগুলা চোর। এটাকে আপনিও বলতে হবে, আমিও বলবো। এটা হচ্ছে কনসেপশন। আমি যেটা মনে করি, শুনেন, আমি যেটা মনে করি, হ্যাঁ আমি বলছি, আমাকে 5 মিনিট আনইন্টারাপ্টেড বলেন, একটু বলেন। আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে বিরাজনীতিকরণ করার জন্য, আমাদেরকে ডিস্টার্ব করার জন্য, আমাদেরকে বদনাম করার জন্য সারা দেশের এই ধরনের লোকগুলি কিন্তু মুখিয়ে আছে। মানুষের জন্য আমরা কিছু কাজ করি, এই লোকগুলি শুধু বেনিফিট নেয়। এই লোকগুলি সচিব থাকা অবস্থায় এই ধরনের করাপশন করে অর্থবিত্ত বানায়। এলাকায় যখন সে সচিব থাকে, রাজনৈতিক উদ্দেশ্য মাথায় রেখে সে এলাকায় কাজ করে, লাইক এম ক্যানোয়ার। এবং ওখানে যায় আসে আফটার রিটায়ারমেন্ট, যায় সেখান থেকে আপনার নমিনেশন চায়। রাজনীতিবিদদেরকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে চায় যে রাজনীতিবিদরা অল করাপ্টস, এদের সাথে আত্মীয়তাও করা যাবে না। আপনি একেবারে ক্যাটাগরিক্যালি সমস্ত পেশার মানুষদেরকে দেখেন। এফবিসিসি এর সবচেয়ে বড়, যে ব্যবসায়ী সম্প্রদায়ের সবচেয়ে বড় নেতা, যে আমাদেরটাও যদি ধরেন আপনি, আর বিএনপিরটাও যদি ধরেন, আব্দুল আউয়াল মিন্টুও যদি ধরেন, আর যদি আমাদেরকে আজাদ সাহেবও ধরেন, এরা কিন্তু নমিনেশন চায়, গড় হইয়া প্রণাম করে আমাদের নেতা নেত্রীদের কাছে, যে আমার নমিনেশনটা দেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এর উপরে তো চাকরি নাই, ছাইড়িয়া দিয়া কয় আমার নমিনেশন দেন। আর্মি জেনারেল সিএনসি, এর উপরে তো চাকরি নাই, চাকরিটা শেষ করে যাওয়ার পরে নমিনেশন চায়, গড় হইয়া প্রণাম করে আমার নমিনেশনটা দেন, আমি একটু রাজনীতি করতে চাই। ব্যবসায়ী, আমলা, আপনার সিভিল সার্ভেন্টদের মধ্যে তো সেক্রেটারির উপরে আর নাই চাকরি আছে? একটা সেক্রেটারি রিটায়ার করে সে নায়নাতপুর নিয়ে মজা করবে, আনন্দ করবে, ফুর্তি করে বেড়াবে। একদিন 30-40 মাইল রাস্তার উপর হাঁটার চেষ্টা কেন তার? মানুষকে দেওয়ার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। এই কথাগুলি বলেন আপনারা সবাই মিলে, বলতে হবে। এরা কিন্তু আপনার আমার সমবায় মন্ত্রী না, যে সমাজ কল্যাণ মন্ত্রী, সিগারেট খাইছে একটা স্মোকার, এটা 50 টাকার জরিমানাযোগ্য অপরাধ। এটাকে সমস্ত পত্রিকাগুলিতে ব্যানার হেডিং করা হয়েছে। আমি সিগারেট খাওয়ার পক্ষে না, আপনিও পক্ষে না নিশ্চয়ই, বাট সিগারেট খেয়েছে মেইন স্ট্রিম পত্রিকা ব্যানার হেডিং হবে বিষয়টা? এটা অপরাধ জগৎ, অপরাধ বিচিত্রা মার্কা পত্রিকার ভিতরের পৃষ্ঠায় থাকার কথা। তাহলে এরা কিন্তু রাজনৈতিক ব্যক্তিদেরকে একেবারে পরিকল্পিতভাবে এজেন্ডা নিয়ে, পাবলিক প্লেসে বাচ্চাদের সামনে আইন আছে, আমি সিগারেট খাওয়া, আমি একটু বলি ভাই, এটা কি এই জন্য দায়ী কে? বাট এই ছোট অপরাধটিকে, যেমন আমি দায়ী কে এই যে আপনি বললেন মিডিয়ার লোকজনদেরকে দোষলেন, অমুকে দোষলেন, আমি মিডিয়ার লোকজনকে আমি বলছি তো বলেন পত্রিকা হেডলাইনে মানে তো মিডিয়াকেই বললেন আপনি, কিন্তু দায়ী কে? একটা চক্র রাজনৈতিক নেতৃত্বকে, রাজনৈতিক নেতৃত্বের খুব দোষ। ভাই শুনেন, আপনি সাপোজ একটা চাকু কি জন্য আবিষ্কার হয়েছে? চাকুটা আবিষ্কার করছে যারাই করুক, বৈজ্ঞানিক করুক আর যেই করুক, একটা আপেল কাটবে, একটা টমেটো কাটবে, একটা অনিয়ন কাটবে। কিন্তু এই চাকুটা যদি এখন আমি কারো পেটে ঢুকাই দেই, মরে গেল, 2 টাকা চাকুর নাকি মানে যে অ্যাপ্লাই করলো তার?
তো সুতরাং আমি- মিডিয়া আমি- সম্বন্ধে বা অমুক সম্বন্ধে আপনি এখন যে বিষাদগার করলেন এটার জন্য কিন্তু দায়ী আমরা রাজনীতিবিদরাই। আপনি রাজনীতিতে স্বচ্ছ হন, আপনি রাজনীতিতে স্বচ্ছ হন। আপনি বলতে আমি সবাইকে মিন করছি। আই ডু নট মিন ইউ, আই মিন সবাই। আমার নেতৃত্বহীন করার জন্য, নেতৃত্ব শূন্য করার জন্য এই বিষয়গুলি শুনেন, মিস্টার তারিক, যোগ্য আপনি যাওয়ার একটু বলেন ভাগ্যতা। যে এই যে লোকগুলোকে আপনি বলছেন যে ব্যবসায়ীরা নমিনেশন চায়, সচিবরা নমিনেশন চায়, তো তাদেরকে নমিনেশন দেয় কে? এরা কার ক্ষমতা? রাজনৈতিক নেতৃবৃন্দই দেয়। তাহলে খালেদা জিয়া, খালেদা জিয়া শেখ দেয়। হাসিনা শেখ দেয়, হাসিনা দেয়। তারাই তো দেয়। আমি দিলাম, তাহলে? আমারটাও ধরেন ভুল, আমি ধরে নিলাম। আমি কেন দিলাম ভুল? আমার বক্তব্য এই লোকগুলি যতক্ষণ পর্যন্ত এমপি নমিনেশনটি না পায়, এমপি না হয়, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে বিষোদ্গার করে। আমার বক্তব্যটি সেটা। পলিটিশিয়ানদেরকে সাধারণ মানুষের মাঝে এখন তাদের নেগেটিভ টোনে কথা বলে, তাদের মেধা পলিটিশিয়ানেরা তো আপনাকে সুপারসিট করবি, বিকজ আমাদের মেধা শূন্য রাজনীতি। আপনি মেধাবান রাজনীতি করেন। মেধা শূন্য ওই যে উনি তখন একটা প্রশ্ন করেছিলেন, আপনি কিন্তু জবাবটা দেন নাই, যে সামরিক সরকারের সময়ই বিশ্ববিদ্যালয়গুলিতে এবং কলেজগুলিতে নির্বাচন হয়েছে, এরপরে গণতান্ত্রিক সরকারগুলির সময় হয় নাই। এখন গণতান্ত্রিক সরকারে তো আপনি এই প্রশ্ন তো মানে আপনাদের দুপক্ষের জন্য। হ্যাঁ, দুপক্ষের জন্যই, আমাদের দুপক্ষের জন্য এটি। এখন বিএনপি 91 থেকে 96 পর্যন্ত ক্ষমতায় ছিল, এরপরে তো আর একটিও চাকসু ডাকসু নির্বাচন হয় নাই, কোথাও নির্বাচন হয় নাই। হবে কেমন করে? দলটি আপনি ওই এরশাদকে স্বৈরাচার বলেন, কিন্তু একই প্রক্রিয়া জিয়াউর রহমান সাহেব আসছে ক্ষমতায়, আপনি জিয়াউর রহমান সাহেবকে স্বৈরাচার বলতে রাজি। মানে একই প্রক্রিয়া তো এসছেন, ওইটাতে আপনি রাজি না? যে প্রক্রিয়া না, জিয়াউর রহমান একই প্রক্রিয়া আসেনি। কোন প্রক্রিয়া? জিয়াউর রহমানের আসার প্রক্রিয়া, জিয়াউর রহমানকে আনা হয়েছে। কে আনলো? আর এরশাদকে কারা আনলো? জনগণই আনছে, কেমন? সিপাহীরা আনছে, তারপরে জনগণ আনছে। এমন কথাগুলি তো ধরেন, এমন কথাও তো আপনারা বলেন যে স্বাধীনতার আর ঘোষণা। জিয়াউর রহমান যদি না আসতো, তখন যদি জিয়াউর রহমান সাহেব যদি না আসতেন, হাল যদি না ধরতেন, তাহলে আমরা তো সেই বাকশালেই থাকতাম, আমরা সেই এক দলেই থাকতাম, আমরা সেই হানাহানি মারামারি এইভাবেই তো থাকতাম। উনি এসেছিল, বহুদলীয় গণতন্ত্র হলো, আমরা নতুন বাংলাদেশ দেখলাম, আমরা সেখানে অর্থনীতি পেলাম, আমরা সেখানে একটা ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস সেক্টরকে হু বিল্ড গার্মেন্টস সেক্টরটা, আপনি গার্মেন্টস সেক্টর ব্যাক টু ব্যাক এলসি, এই জিনিসটা কি বাংলাদেশে ইভেন কোনো অর্থনীতিবিদ জানতো? গার্মেন্টস সেক্টরটির বিষয়ে বাস্তব জিনিসকে স্বীকার করেন। আপনাদের সমস্যা হচ্ছে বাস্তব জিনিস স্বীকার করেন না, বিকজ এই ব্যাক টু ব্যাক এলসি ইভেন ব্যাংকাররা জানতো না, ব্যাক টু ব্যাক এলসি অর্থনীতিবিদরা জানতো না। জিয়াউর রহমান সাহেব হয়তো কোনো জায়গা থেকে শুনছে, কোনো জায়গা থেকে শিখছে, আমি যে বলি তার মাথা থেকে বাইরে হয়ে গেছে, নট দ্যাট, বাট হি অবজার্ভড ইট, হি লার্নড ইট, হি ইন্ট্রোডিউসড ইট, এবং এই জন্য এই ব্যাক টু ব্যাক এলসি হয়েছিল বিধায় আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি কিন্তু সিকিউর ছিল। ব্যাক টু ব্যাক এলসি বিষয়টা আমি জানি না, এই বলতে কেন পারবেন? আপনি বারবার খালি গার্মেন্টস সেক্টরের কথা বলতে যাচ্ছিলেন, আমি ওই জায়গাটায় যেতে চাচ্ছিলাম না। খালি যেখানে আপনার সুবিধা সেখানে আক্রমণ না, সুবিধা না, আমি ওই জায়গাটা কিন্তু যেতেই চাচ্ছিলাম না। কেন যাবেন না? কারণ জিয়াউর রহমান সাহেব গার্মেন্টস সেক্টর ডেভেলপ করেছেন তো, আরেকদিকে তার ভালো গুণ, জিয়াউর রহমান সাহেব গার্মেন্টস সেক্টর ডেভেলপ করেছিলেন তো, আপনি বারবার এই কথাটা বলছেন, আমি জবাব দিতে চাচ্ছিলাম না। জিয়াউর রহমান সাহেব গার্মেন্টস সেক্টর ডেভেলপ করেছেন সেই সময় সমস্ত অবসরপ্রাপ্ত মিলিটারি কর্মকর্তারা গার্মেন্টস সেক্টর। নেভার মাইন্ড, তারা কি এই দেশের মানুষ না? আমি আসছি সেই আলোচনা। আপনি তারা কি আর্মিতে ক্যান্টনমেন্টে থেকে এগুলো করতে? আর্মিতে সেই সময় জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অনেকগুলি ব্যর্থ কু হয়েছিল, মতান্তরে 18টা 19টা কু হয়েছিল। সেই কুগুলিতে বাট গার্মেন্টস সেক্টর একদম প্রথম দিকে, মানে দেশ গার্মেন্টস বলেন, এই যে মোশাররফ সাহেব বলেন, মান্নান সাহেব বলেন, এরা তো মেজর মান্নান, শুধু মান্নান আমার বাংলাদেশে গার্মেন্টস আছে ধরেন 1000, এর মধ্যে 2-4-5 জন যারা আইকন হয়ে গেছে, তারা দেশ মান্নান সাহেব হয়েছে। কিন্তু ওই সময়ের জিয়াউর রহমান সাহেবের সময়ে যারা ওই যে গার্মেন্টস শিল্পের ডেভেলপের কথা বলতেছে, এই রিটায়ার ওই মেজর সাহেবদেরকে আপনি অবসর দিয়ে দিছে। জিয়াউর রহমান ইনসিকিউর, আর্মি পলিটিক্সে ইনসিকিউর, তারা জানতো, they were smart enough to take up this new মেজর তো গার্মেন্টস মেজর সাহেব তার যেই যে ফিল্ড, এই ফিল্ডের সাথে গার্মেন্টস কি যায়? গার্মেন্টস জিয়াউর রহমান সাহেব এনে বসিয়ে দিয়েছেন সেই জায়গাগুলিতে। কথা শুনেন, জি, বিজনেস বলেন আর যা কিছু বলেন আর প্রধানমন্ত্রী বলেন, হুএভার ইটস দ্য কোয়েশ্চেন অফ ম্যানেজমেন্ট। ওয়ান শুড বি এ গুড ম্যানেজার। হয়তো সেই জেনারেল সাহেব বলেন আর মেজর সাহেব বলেন, সে এই বিজনেস এইটাকে পিক আপ করে, হি বিকেম এ গুড ম্যানেজার। আপনি ব্যাংকের বড় বড় ব্যাংকে যান, ভালো ভালো ব্যাংকে যান, এই যে ম্যানেজিং ডাইরেক্টর, একজন মিলিটারি অফিসার স্বেচ্ছায় অবসর নিয়ে এসে সে কোনো ব্যবসা করবে, এটাতে আমার কোনো আপত্তি নাই। আমি বলতে চাচ্ছিলাম ওই সময় গার্মেন্টস শিল্পটি জিয়াউর রহমান, আপনি বলতেছেন যে জিয়াউর রহমান সাহেব এই বিষয়টি, জিয়াউর রহমান সাহেব আর্মির অনেক মেধাবী অফিসারকে জোর করে
বাধ্যতামূলক ভালো অবসরে করছে। নিয়ে কারণ এই তাদেরকে মেধার ওনার সেখানে ওনার হয়। অবস্থান সিকিউর রাখার জন্য, কিন্তু আলটিমেটলি সিকিউর ছিলেন না। না, উনিও- উনি এইটাও উনি feel ওই করতে পারেন প্রক্রিয়াতেই মারা যে গেছেন। এই দেশে যখন জিয়াউর আমরা- রহমান সাহেবের সাথে যে কুগুলি হয়েছিল, আমাদের তো আপনার এয়ারফোর্স তো কানা করে ফেলছিল। আমাদের এয়ারফোর্স বলতে কিছু ছিল না। আমি ওই প্রসঙ্গে যেতেই চাচ্ছিলাম না, বারবার আপনি জিয়াউর রহমান সাহেব পর্যন্ত যেতে যাচ্ছেন। আমি জিয়াউর রহমান সাহেব পর্যন্ত আপনি বলবেন আর আমি 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 answer আমি দেবো না? আমি আমি কিন্তু একটু টাচ করে গেছিলাম যে পরবর্তী 15 কেন touch বছর করবেন? 15 বছর সময়, আপনি এরপর আমি মানে 90 পর থেকে লালকে- আলোচনা, মানে কালোকে কালো আমি বলবেন, আমি সাদাকে সাদা আপনি বলবেন। যেহেতু কালো বলতে চাচ্ছেন, আমি কালোতে যাবো এবার। না, আমরা একটু বর্তমানে আসতে চাই, কারণ আমার বর্তমানে আসতে সময় তো চাই। ঘুরিয়ে যাচ্ছে। তো এই জিয়াউর রহমান সাহেব আর্মিটাকে কানা করে ফেলছিলেন। হ্যাঁ, যে কাউকে মেরেছেন, কাউকে লাশ পান নাই। অনেক মানুষ মিলিটারিতে ছিল, সিপাহী থেকে শুরু করে অনেক বড় অফিসার, তার পরিবার তার লাশ পায় নাই। আর অনেককে যে জোর করে এরকম অবসরে দিয়ে যে ওই সময়টাতে গার্মেন্টস ব্যবসায়ীতে বসাই মামলা দিয়েছে। করলো না কেন? কে মামলা আইনের করলো? আইনের আইনের লাইনে গেল না কেন? আমার শহরের যে এমপি, আমার মহানগরের যে এমপি, যে বাহার সাহেবের ভাইয়ের লাশ পায়নি, মামলা করবে তখন? এখন এমপি উনি। এখনো তো করতে পারতে মামলা তো যে না না, বলতেছি বাহার সাহেব এমপি, যে এমপি তো এখন তো সে MP, ক্ষমতাশালী বাহার সাহেব মানুষ, কিন্তু এখন বাংলাদেশের খুব মামলা শক্তিশালী করে না। মানুষ, ওনার ভাইয়ের লাশও পায় নাই। তো মামলা করলো না কেন? ওই তো এখন মামলা করে করার না কেন? 96 এ মামলা করলো মামলা না তো কেন? বঙ্গবন্ধুর মামলার উপরই তো আপনারা দিয়ে রাখছিলেন, ইয়ে দিয়ে রাখছিলেন না, আপনার Indemnity। indemnity দিয়ে রাখছিলেন। হ্যাঁ। আমরা রায়টা দিয়ে গেলাম, কেন? আমরা রায়টা দিয়ে গেলাম। আপনারা 2001-এ ক্ষমতায় আসার পরে রায়টাও কার্যকর করলেন না। এখন বিএনপি যে কাজটি করতে পারতো, খুব ভালো কাজ করতে পারতো, আজকে আপনারা জামাতকে ওন করতেছেন না। আপনাদের জামাতকে কাজ ওন আমরা করার করবো। দরকার হয় না, কিন্তু জামাত আপনি ওন না করলো, জামাতকে আপনি যদি ডিজোন করেন পলিটিক্যালি, যে ডিজোন আমরা তোমাদের সাথে নাই, এদের বিচার চাই আমরা, জামাত ইজ বাউন্ড টু। জামাত আবার কিন্তু আমার সেই এক্সাম্পলে আসছেন। জামাত আপনাকে আপনার যে জামাত জামাত আপনাকে দোষ করছে, মানে আরে জামাতকে ওন করতে যে কি করতেছেন জানেন? যে ব্যক্তি ঢুকালো, এখন জামাতে ইসলামের সব আপনার এক্সট্রিম রাইট যেখানে দাঁড়িয়ে যায়, না, জামাতের extreme সব right লোক যেখানে যুদ্ধ দাঁড়িয়ে যায়, অপরাধী। মডারেট রাইটার না, থাকে tell me না। one thing, জামাতের সব লোক যুদ্ধ অপরাধী। জামাতের বর্তমান যারা আছে নেতৃস্থানীয় ব্যক্তি, আমরা এরা একজনের জন্ম তো হয়। আমি একটু বর্তমানে ঢুকি, আপনার কাছে কিছু শুনি যে দেশ কোন পথে এগোচ্ছে। রাইট। এখন বর্তমানে তারপরে দেশ যেটা, বর্তমানে কি অবস্থা আমরা দেখছি বলেন? বর্তমানে দেশের যে এই হাহাকার অবস্থা, অর্থনীতি থেকে শুরু করে আপনার এই যে বললেন স্বায়ত্তশাসন, আপনি কি সরি স্বায়ত্তশাসন বলতেছি, আইনের শাসন, তারপরে বিচার বিভাগের পৃথকীকরণ, আপনাদের কি জানি বিচারপতিদেরকে ই করবেন সংসদে এনে, আইন যেখানে রয়ে গেছে সেটাকে আবার কুক্ষিগত করার জন্য এইসব কায়দা কানুন, এবং আপনাদের যারা সমর্থিত বড় বড় ব্যারিস্টার সাহেবরা, উকিল সাহেবরা, এবং এমনকি আগের যিনি আপনাদের আইনমন্ত্রী ছিলেন, উনিও কিন্তু এটার বিপক্ষে কথা বলেছেন। এই যে জিনিসগুলো কি দাঁড়াচ্ছে, প্রথম জিনিস হলো কোনো একটা দেশের, কোনো একটা জাতির সবচেয়ে বড় জিনিস হলো তার বিচার বিভাগ। আগে যেটাকে বলা হতো প্রাথমিক দিকে রাজাবাদশাহ আমলে কাজীকে করতে হবে ইনসাফ, ন্যায় বিচার, হক বিচার। এবং কাজী যদি সেখানে পক্ষপাতিত্ব করে এবং কাজীকে যদি সেখানে ইনফ্লুয়েন্স করা হয়, সেই কাজীর কাজ করার কোনো রকম অধিকার নেই। কিন্তু আজকে বাংলাদেশে কি করা দেখা হচ্ছে, আমরা দেখি কি, সেই কাজীকে কিন্তু আজকে ডিকটেট করা হচ্ছে। ইনাকে ধরো, আপনি না, হ্যাঁ, এটা আমি লেটেস্টটাই দেখবো, আমি আগেরটা ছেড়ে দিব। না, আগে ওই যে প্রথম কথাটা আগে তো হচ্ছিল ভাই, অবক্ষয় যখন আগে শুরু শুনেন, হয়, আগে আপনার শুরুটা বয়স যখন ছিল, হয়, আপনি আগার ফয়সাল আমার বন্ধু, আপনারা ফয়সালের আমাকে বিচারপতি শেষ করতে দেন। না, আপনি বললেন না আমাকে ছেড়ে দিলেন, আমি ছেড়ে দিইনি, শেষ করুন, শেষ করুন। আমি তো শেষ করব। কারণ কাজীকে কিন্তু আজকে আপনি কুলসিত করে ফেলেছেন। কোনো একটা জাতির জন্য, কোনো একটা দেশের জন্য সবচেয়ে বড় জিনিস হলো তার আইন। দ্বিতীয়ত হলো এই জাতির এই যে আপনার মিডিয়া যেটাকে বলি, পত্রপত্রিকা বলেন, টেলিভিশন বলেন, এই যে আজকে যদি আমাদের ইলেকট্রনিক মিডিয়া না থাকতো এই দেশে, তাহলে আপনি এবং আমি এখানে এটা একটা টক শো করতে পারতাম না। তো এই মিডিয়াগুলো কিন্তু হলো জাতির, সাধারণ জনগণের প্রতিবিম্ব। এরাই কিন্তু, আমরা রাজনীতিবিদরা ভুলভ্রান্তি করব, আমরা প্রশাসনের লোকজন ভুলভ্রান্তি করব হয়তো, এদের কাজ হলো, এই মিডিয়ার কাজ হলো, সাংবাদিকদের কাজ হলো এইটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, দিজ আর দ্য থিংস হ্যাপেনিং। আমি বরং মিডিয়ার এবং সাংবাদিক ভাইদেরকে দোষারোপ করবো এই জন্য, তাদের মধ্যে একটা জিনিস সাংঘাতিকভাবে অনুপস্থিত, সেটা হলো ফলো আপ। তারা যে একটা নিউজ দেয়, আজকে যে অমুক জায়গায় এই জিনিস হচ্ছে, এই সচিব এই কাজ করছে, বা এই রাজনীতিবিদ এটা করলো, এটার কিন্তু ফলো আপটা তারা করছে না। এতে কিন্তু আমাদের জাতির ক্ষতি হচ্ছে। আমি মনে করি তারা যদি ফলো আপ রিপোর্টিংটা করতো, আমরা, আমাদের জাতি, আমাদের দেশের মানুষ, অসহায় মানুষজন অনেক বেশি উপকৃত হতো।
তারপরে আসেন গণতন্ত্র। গণতন্ত্র যদি না হয়, আজকালকের বিশ্বে আপনি যদি গণতন্ত্র প্রপারলি এস্টাবলিশ করতে না পারেন, তাহলে কিন্তু কোনো উন্নয়ন হবে না। আপনি অন্ধকারে থেকে থেমে যাবেন। এই 2022 সালে আপনি মধ্য আয়ের দেশে চলে যাবেন, ইম্পসিবল। এই গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশ করার আগ পর্যন্ত আপনি ওই ডিরেকশনে চলে যাবেন, এই ধরনের ভাবাটাই হইল অবান্তর এবং এক ধরনের উচ্চাবিলাস। এই উচ্চাবিলাস থেকে আমাদের এখন বেসিক জিনিসে আসতে হবে। এই যে বললাম, আইনের শাসন এবং ভালো প্রশাসন, অ্যান্ড অ্যাট দি সেম টাইম সবচেয়ে বড় জিনিস হইল গণতন্ত্র। আর গণতন্ত্র কিভাবে আসবে? গণতন্ত্র বলতেই তো এমন না যে আমি মুখে বললাম হয়ে গেল গণতন্ত্র, আমার লোকজন ভাত খাচ্ছে, এই খাচ্ছে। নো, গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস হলো একটা নির্বাচন। প্রতিফলন আসতে হবে ফ্রম দি জনসাধারণ, ম্যান্ডেট আসতে হবে সাধারণ মানুষ থেকে। আর সেই নির্বাচনটা হতে হবে পক্ষপাতিত্ববিহীন, মানুষ যাতে নিরাপদে সেখানে ভোট দিতে পারে। লাইক ইন্ডিয়াতে কিন্তু এত আপনার নির্বাচন কমিশনারও থাকে না, একজন দুইজন থাকে, অ্যান্ড দে কন্ট্রোল ইন্ডিয়ার মতো একটা ভাস্ট কান্ট্রি। বাংলাদেশে কত গুণ? 13 গুণ না? আমাদের ইন্ডিয়া বোধহয় সাইজে বাংলাদেশে 13 গুণ। সেই 13 গুণ বড় না কত গুণ বড় একটা দেশকে তারা 2-3 জন আপনার নির্বাচন কমিশনার অত্যন্ত সুন্দরভাবে তারা কিন্তু এটাকে ম্যানেজ করতে পারে। কি জন্য ম্যানেজ করতে পারে? বিকজ দে কনভে দিস নিউজ টু দ্য অল জেনারেল পিপুল অ্যান্ড দি পলিটিশিয়ানস যে তোমাকে এটা করতেই হবে, যদি না করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। লাইক রাহুল গান্ধীর মতো লোকের কি করলো? তার নির্বাচন কিন্তু একবার বাতিল করে দিল। মমতা ব্যানার্জির কি হলো? নাকানি চুপানি খেয়ে ফেলাইল না? কি অবস্থাটা দিল? এই ধরনের নির্বাচন কমিশন, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট ছাড়া এই দেশে নির্বাচন হলে সেই নির্বাচন কখনো কিন্তু সুষ্ঠু হবে না, সকলের অংশীদারিত্ব হবে না, এবং কারো কাছে এবং অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। কারো কাছে বলা ঠিক হবে না, অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই ধরনের একটা গ্রহণযোগ্য সিচুয়েশনে গণতন্ত্র এস্টাবলিশ করে যখন আমরা সরকার গঠন করবো, যেই হোক, আপনারা দেন না কেন এখন আই ইনভাইট আওয়ামী লীগ এখনই একটা সুষ্ঠু নির্বাচন দেখ, জনগণ ভোট দেখ, তাদেরকে ক্ষমতায় আসুক, সেলউট করবো। জি, গণতন্ত্র সম্পর্কে কনসেপশনটা আপনার হলো যে শুধুমাত্র নির্বাচন। বললেন যে নির্বাচনী, আমি বলছি নির্বাচন হলো মানে আমি তো সবকিছু বলছি, আইনের শাসন বলছি, আমি গণতন্ত্রের যে কথাটা, নির্বাচন হলে গণমাধ্যম বলছি, সবকিছুই আমি বলছি। আমি আসছি। আমি গণমাধ্যম বাংলাদেশে আপনার কি মনে হয় যে কোথাও গণমাধ্যম তার ভূমিকা পালন করতে কোথাও থেকে বাধা পায়? পাবে এখন না পালে ভবিষ্যতে পাবে। এই যে মন্ত্রী সিগারেট খেয়ে এই করছে, সেই মন্ত্রী কি বলছে? গণমাধ্যম কোথায় বাধা পায়? আমি বলি গণমাধ্যম কোথায় বাধা পায়, এগুলিকে আপনারা মিস ইন্টারপ্রিট করেন। মাহমুদুর রহমান সাহেবের পত্রিকায় দেলোয়ার হোসেন সাইদির চাঁদে দেখা গেছে, এই ছবিটা যে উঠছে সম্পাদক হিসেবে উনি দেখেন নাই? ওনার এই বিষয়টা দায় নিতে হবে না? দেশে যে নৈরাজ্য ক্রিয়েট হলো এই ছবিটায়, আর অন্যান্য জিনিস তো চলছে, দুর্নীতির কথা চলছে, অন্যান্য জিনিস আপনি যখন বলছেন আমি বলি না, আমি বলছি দেলোয়ার হোসেন সাইদির ছবি পত্রিকায় চাঁদে দেখা গেছে দেখিয়ে দেশটায় যখন চরম নৈরাজ্য ক্রিয়েট হয়, 500 মানুষ মারা গেলে, এটা কি মাহমুদুর রহমান সাহেব সম্পাদক হিসেবে দেখেন নাই যে ছবিটাকে হঠাৎ চেপে গেছে? মানে হ্যাঁ, যে উনি দেখেন নাই এমন করে? উনি তো একজন শিক্ষিত মানুষ। এই জ্ঞান পাপীরা দেশটাকে নষ্ট করছে। এই লোক মানে আওয়ামী লীগের দুর্ভাগ্য যে এই ধরনের জ্ঞান পাপীরা, আপনি বলতেছেন আইনের শাসন, 75-এর পরে সবচেয়ে বেশি সংখ্যক সময় আপনারা ক্ষমতায় ছিলেন। আপনারা 74-এর বিশেষ ক্ষমতা আইনটি বাতিল করেন নাই কেন? 91-এ কেন করেন নাই? 2001-এ কেন করেন নাই? তাহলে আইদার একটি বিশেষ ক্ষমতা আইন রাষ্ট্রের জন্য প্রয়োজন, এটা হ্যাঁ যে থাকতে হবে, আর যদি খারাপ হয় কেন করলেন না? আপনি যখন জবাব দিবেন তখন বলবেন। এই 74-এর বিশেষ ক্ষমতা আইনটি নিয়ে আমি আমার ছোটবেলা থেকে কথা শুনতেছি। আমার বয়স যখন খুব ছোট তখন থেকে শুনতেছি 74-এর কালাকানুন, 74-এর কালাকানুন। আমি আজও এটা শুনি যে এখনো এটা বাতিল হয় না। ইতিমধ্যে আমি 90-এর পরে যদি ধরি, গণতান্ত্রিক সরকারগুলি যদি ধরি, 91-তে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, 2001-এ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেন বাদ দিল না? আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি বিশেষ ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকতে হয়। কিন্তু আপনি তো কন্ডেম করেন, আপনি কন্ডেম করে বাদ দিলেন না কেন? আপনি বলতেছেন কাজীর বিচার। আমার বন্ধু ফয়সাল 2বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেল করার কারণে তার রেজিস্ট্রেশনশিপ চলে গেছিল। হি হ্যাজ বিকাম জাস্টিস অফ হাইকোর্ট। এই জায়গায় নিয়ে গেছিলেন আপনারা। বলতেছেন করাপশন, হ্যাঁ, হাওয়া ভবন ইজ এ সিম্বল অফ করাপশন। বাংলাদেশের মানুষ যেমন গোলাম আজম নাম রাখবে না, বাংলাদেশের মানুষ যেমন মীর জাফর নাম রাখবে না, বাংলাদেশের মানুষ আপনার হাওয়া ভবন নাম রাখে, এই নামে কোনো বাড়ি রাখবে না। আর যে সিম্বল অফ করাপশন, পারসেপশন অফ করাপশন, তারেক জিয়া কি করছে?
করাপশন সর্বকালে সর্বদেশে সব সময় হয়। আমার সরকারের সময় যারা কাজ করে, কনস্ট্রাকশন কাজ করে, করাপশন করে না করে এরকম না। এটার একটা আউটপুট পায় মানুষ। ধরেন একটা ফ্লাইওভার হচ্ছে, এই ফ্লাইওভার হইতে হয়তো 500 কোটি টাকা লাগে, এটা হয়তো টেন্ডার প্রক্রিয়াতে যেটা 550 কোটি টাকা করে ফেলছে, 600 কোটি টাকা করে ফেলছে, করাপশন 50 কোটি টাকা নিয়ে গেছে। বাট মানুষ একটা 500 কোটি টাকার ফ্লাইওভার দেখতে পাচ্ছে, এনজয় করছে। বিদ্যুতের নামে খাম্বা বানাইছে, 3000 টাকা প্রোডাকশন কস্ট, 8000 টাকা করে টেন্ডার প্রক্রিয়া, প্রতি খাম্বাতে 5000 টাকা করে নিছে, এরকম থাউজেন্ডস অফ খাম্বা বানাইছে। উনি কিন্তু জানেন, তারেক রহমান সাহেব কিন্তু জানেন যে এই বিদ্যুৎ আমি দিতে পারবো না। টু ওয়েতে করাপশন হয়েছে। এক, উনি নিজে এই টাকা নিয়েছেন। আপনি জানেন না যে গ্রামে গঞ্জে আপনার আরবির পোস্ট টানা হচ্ছে, ধরেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাইলের পর মাইল পোস্ট টানা হচ্ছে। হ্যাঁ, অ্যাডজাসেন্ট এরিয়াগুলি গ্রামবাসীর কাছ থেকে, ওইখানে বিএনপি জাতীয়তাবাদী দলের, যেহেতু তখন তারা বিএনপি ক্ষমতায়, জাতীয়তাবাদী ঘরানার যুব দলের, ছাত্র দলের লোকজন, বা ওই জায়গায় বিএনপির যে দালালটি, সেই দালালটি কিন্তু গ্রামবাসীর থেকে চাঁদা তুলেছে, যে এই যে তোমার বাড়ির সামনে দিয়ে লাইন যাবে, কারেন্ট দিবে, কানেকশন দিবে, ওইখান থেকে টাকা তুলছে। ওরা জানে না, ওই জায়গার জাতীয়তাবাদী ঘরানার লোকগুলি জানে না যে বিদ্যুৎ যাবে না। কিন্তু তারেক রহমান ইজ ভেরি মাচ কনসার্ন যে আমি তো বিদ্যুৎ দিতে পারবো না। এইভাবে জাতিকে কোনো আউটপুট না দিয়ে, হ্যাঁ, ধোকা দিয়ে, হ্যাঁ, আপনার এই দেশের শত শত কোটি টাকা নিয়ে গেছে। আমি বলছি না করাপশন আমার সময় হয় না। ওই যে বললাম যে 500 কোটি টাকার কাজে 550 কোটি টাকার টেন্ডার হয়তো হয়, এটা কনস্ট্রাকশন ব্যবসায়ীরা সবসময় করে, চুরিদারি করে। বাট মানুষ একটা 500 কোটি টাকার ফ্লাইওভার দেখতে পাচ্ছে, এনজয় করে। আমি বিদ্যুৎ এনজয় করতে পারি নাই, বাংলাদেশের থেকে শত কোটি টাকা নিয়ে গেছে। করাপশনের সিম্বল হচ্ছেন হ্যাঁ ওই সমস্ত লোকেরা। আপনি আজকে আমার করাপশনের কথা বলতেছেন, একটু সংক্ষেপ করতে হবে, সময় শেষ প্রায়। তো এখন আপনি 74-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করেন না, আমাকে কন্ডেম করেন। আপনি মাহমুদুর রহমান সম্পর্কে আপনার বক্তব্য স্পষ্ট করতে হবে। এই ধরনের লোক আপনি রাখবেন কিনা, এই ধরনের লোক কি পত্রিকার সম্পাদক হতে পারবে কিনা, স্পষ্ট করতে হবে আপনাকে। যে বলেন হ্যাঁ দেলোয়ার হোসেন সাঈদীর ছবি এরকম চাঁদে দেখা গেছে, এই নিউজ পত্রিকা দিলেও পত্রিকা চলবে। আমি যে প্রশ্নগুলি করে গেলাম, স্পষ্ট প্রশ্ন করে গেলাম, স্পষ্ট জবাব দিতে হবে যে এই ধরনের কাজ করেও পত্রিকা চালানো যাবে। আপনার কাছে হ্যাঁ, এই যে সৈয়দ মুনসাফ আলী, সময় প্রায় থেকে শেষ। শুরু করব। এখন আগে যেখান থেকে শুরু করেন আপনি 2 মিনিটে শেষ করবেন। হ্যাঁ, তারেক রহমান সম্বন্ধে যেটা বললো আমি সংক্ষেপে বলে দিই। অনেক কিছু তো ভাই বললো, তারেক রহমান এই, তারেক রহমান সেই। এখন পর্যন্ত তো তার বিরুদ্ধে একটি মামলাও প্রমাণ করতে পারলেন না যে তারেক রহমান কোনো করাপশন করছে। তাহলে এইসব অহেতুক নিন্দা করে একটা লোককে এইভাবে কন্ডেম করার এই যে আপনাদের উচ্ছ্বাস হয়। তারেক রহমান তো কোনো অপরাধ করেনি। তারেক রহমান লন্ডনে আছে, পড়াশোনা করছে। আপনি তারেক রহমান ফিরে আসলে দেখবেন আগের তারেক রহমান এখনকার তারেক রহমানের মধ্যে কত তফাৎ। হি হ্যাজ বিকাম কি বলা গুড এডুকেটেড পারসন উইথ পলিটিক্যাল অল এবিলিটি টু গিভ সামথিং টু দ্য নেশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার যদি এত পয়সা থাকতো, লন্ডনে তার কয়েকটা বাড়ি থাকার কথা, এই থাকার কথা, কিন্তু সে তো খুব সাধারণভাবে দিনাতিপাত করতেছে। এবং একটা মামলা দিয়ে আপনি কেন প্রমাণ করতে পারলেন না যে তারেক রহমান এরই করাপশন আছে? হইতে পারে তারা এলাইটস যারা ছিল তারা করাপশন করছে, তারা মরুক, কিন্তু তারেক রহমান সম্বন্ধে এইটা বিষাদঘাতটা আপনারা করবেন কেন? 2 নম্বর জিনিস হলো রিগার্ডিং মাহমুদুর রহমান যেটা বলেন, হি ইজ অ্যান আয়রন ম্যান। মাহমুদুর রহমান সম্বন্ধে আপনার কনসেপ্টটা কিন্তু সঠিক নয়। সে আমার জুনিয়র, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার। আমি তার মেরিট সম্বন্ধে আমি জানি। মাহমুদুর রহমানের পত্রিকাতে এই যে ছবি আসে, ছবি তো অনেক কিছুই আসে, কিন্তু মাহমুদুর রহমানের পত্রিকাতে যে অন্যান্য কনটেক্সটগুলো এসছে রিগার্ডিং কারাপশন, রিগার্ডিং আদার থিংস, রিগার্ডিং ওই যে স্কাইফিতে আলোচনা, এগুলো তো একবারও আপনারা অ্যাপ্রিসিয়েট করলেন না। এগুলো কি মিথ্যা? স্কাইফিতে সেই যে একজন জজ সাহেবের আলোচনা হলো, এটা কি আপনি বলতে পারবেন এটাও মিথ্যা সংবাদ সে পরিবেশন করছে? আপনি কি বলতে পারবেন যে কারাপশন সম্বন্ধে যেসব ইতিহাস সে ব্যক্ত করলো ওই সময়, এটা কি মিথ্যা? তার জন্য কি এই শাস্তি? সে একটা জামিনও পাবে না? সে কি জামিন অযোগ্য এমন কোনো অপরাধ করলো? সে দীর্ঘ 1.5 বছর থেকে কারাগারে আছে। সে তো এই দেশের একজন সম্মানিত লোক, সে একজন উপদেষ্টা ছিল, সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন রাজনীতিবিদ, সে একজন পত্রিকার সম্পাদক। এতগুলি তার অবস্থান থাকা সত্ত্বেও তাকে কিন্তু দীর্ঘদিন তাকে বিনা দোষে আপনারা কারাগারে রেখে দিয়েছেন। এটা কি তার উপর জাস্টিস হলো? এটা যদি হয়,
এই যে করাপশন, চতুর্থ সংশোধনীর ব্যাপারে যেটা আপনি বললেন, চতুর্থ সংশোধনীর ব্যাপারে তো সবাই তো নির্বাক। এই নির্বাক হওয়ার পিছনে শুধু আপনি বিএনপিকে দোষারোপ করছেন কেন? আপনি আপনার নিজের আত্মসমালোচনা করেন। আমি তো বলছি, আমি মনে করি না, আপনি নিজের বলতে কিন্তু আপনি দলকে বোঝাচ্ছেন, নট পার্সোনালি টু ইউ। আমি ওন করি, আপনি এই চতুর্থ আমাকে যারা কন্ডেম করছেন, হ্যাঁ আপনারা দুইবার ক্ষমতা ছিলেন, এটা বাদ দিলেন কেন? আমি 1 মিনিটে শেষ করছি। আপনি যে প্রশ্নটি করলেন, আমার ধর্মে একটি কথা আছে, আপনি যদি বিইং এ মুসলিম আই হ্যাভ টু বিলিভ, বিপর্যয় সৃষ্টিকারী হত্যা চাইতে জঘন্য অপরাধ। মাহমুদুর রহমান সাহেব যে কাজটি করেছেন, আমি ওনাকে জ্ঞান পাপী বলেছি, আমি ওনাকে কিন্তু বলি নাই যে উনি খুব মূর্খ মানুষ। জেনে শুনেই কাজটি করেছেন দেশটাতে একটা বিপর্যয় তৈরি করার জন্য। এই ধরনের বিপর্যয় সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে হত্যার চাইতে বড় অপরাধ। তারেক রহমানকে আমি খুব ভদ্রভাবে বলেছি, আপনাদের দলীয় নেতারা আখতারুজ্জামান সাহেব, মেজর আখতার সাহেব বেয়াদব বলেছেন। পাপিয়ার আছে না আপনাদের নেত্রী, পাপিয়ার বক্তব্য জনে জনে আছে, এখন ইন্টারনেটে হাতে হাতে কয় তো 5 পাস পছন্দ করে 5 পাস। এইসব কথাগুলি আমার কথা নয়। আপনার সমস্ত মাহমুদুর রহমান সাহেবের স্কাইপের বক্তব্য যেমন বললেন, আমার জাজ সাহেবের, মাহমুদুর রহমান সাহেবেরও একটা বক্তব্য আছে যে ইন্টারনেটে হয়তো গনকেস তারেক রহমান এটা পাগল, এরকম কথাবার্তা আছে আমার কাছে। এই লোকগুলি সম্পর্কে আমি বলি নাই, কিন্তু আমি কিন্তু খুব ভদ্রজনচিত ভাবে বলেছি, শুধু করাপ্ট বলেছি। অশিক্ষিত, শিক্ষিত, বর্বর, পাগল এগুলি কিন্তু বিএনপি ঘরানার, বেয়াদব বিএনপি ঘরানার লোকজন বলছে। এদের আমি শেষ করতে হবে। হ্যাঁ, তো এই বিএনপি ঘরানার লোকজন কিন্তু এইভাবে কথাবার্তা বলেনি, এগুলো সংসদে আপনারাই বলেছেন, সংসদে আপনারাই বলেছেন। যেমন আসিফ আশরাফি পাপিয়া তিনি অস্বীকার করেছেন, ওগুলো তার বক্তব্য, আপনারা সংসদেই আপনারা বলেছেন, ওরা এগুলো বলেনি। আপনি এগুলা এক্সাম্পল সাইট করে তো কোনো লাভ হবে না। আমি কিন্তু ভদ্রজনচিতভাবে শুধু দুর্নীতিগ্রস্ত বলেছি। আপনি যেসব এলিগেশন দিলেন, পাপিয়ার কথা বললেন, কালকে আপনি যে অবস্থান হোল্ড করেন, এই অবস্থানে একটা মানুষ মেরে ফেললে মেজর আখতারের কথা বললেন, বিচার হবে না। আমার তো এটা শুধু আওয়ামী লীগ বিএনপির সমস্যা নয়, এই সমস্যাটা আওয়ামী লীগ বিএনপির সমস্যা নয়। বাংলাদেশে আপনার মতো একজন শক্তিমান মানুষ, আপনার অর্থবিত্ত যেরকম আছে, একটা মানুষ মেরে ফেললে আপনার ফাঁসি হয়ে যাওয়া খুব কঠিন কাজ। তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত, আমি বলছি তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত মানুষ, বিচার করা কঠিন। এটার অর্থ এই নয় যে তিনি অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মতের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত দিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। সেই ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসেফাত এবং মিস্টার মোহাম্মদ তারিকুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, যেখান থেকে আলোচনাটা আসলে শুরু করেছিলাম যে ক্রমশ আমাদের রাজনীতিতে এক ধরনের অবক্ষয় শুরু হয়েছে, এবং অবক্ষয়টা আমাদের শুধু রাজনীতিতে না, বিভিন্ন পেশার মধ্যে ঢুকে পড়েছে। আমাদের সমাজে, পরিবারে সর্বত্রই এক ধরনের অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়। এই মূল্যবোধ সামাজিক, পারিবারিক, ধর্মীয়, যেভাবেই আমরা দেখি না কেন সর্বত্রই একটা অবক্ষয়, এবং তার ছোঁয়াটা কিন্তু সর্বত্র আছে। দায় হয়তো এখানে আমার এক অতিথি চেষ্টা করেছেন রাজনীতিবিদদের কাছ থেকে দায়টা এড়াতে, অন্যজন রাজনীতিবিদদের অভিযুক্ত করেছেন, যদিও দুজনই রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু আমরা যদি এটি গণতন্ত্রের কথা বলি, রাষ্ট্র পরিচালনার কথা বলি, নেতৃত্বের প্রশ্ন আনি, সেখানে রাজনীতিবিদদেরই নেতৃত্ব দেবার কথা, এবং তারাই নেতৃত্ব এখন পর্যন্ত দিচ্ছেন। কাজেই দায়িত্ব, সমাজের যেসব দুর্বলতা আছে, অবক্ষয় আছে, সবকিছু দায় কিন্তু আবার রাজনৈতিক নেতৃত্বেরও নিতে হবে। নিশ্চয়ই এককভাবে তাদেরকে দায়ী করা যাবে না, কিন্তু সিংহভাগ দায় বা নেতৃত্বের দায় থাকে বা প্রধানের যে দায় থাকে, সেই দায় কিন্তু তাদের নিতে হবে, এবং এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। না হলে এই অবক্ষয় আসলে করে করে বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা সবকিছুকেই করে করে ধ্বংস করে দিচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।